নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। চলুন প্রথমেই আজ আপনাদের একটা ভিডিও দেখাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে देवेंद्र फडणवीसের शपथ ग्रहण অনুষ্ঠান। हार्दिक स्वागत आहे। आता सर्वांनी कृपया राष्ट्रगीत आणि राज्यगीत साठी उभा राहावे। सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारताच्या संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगेन। मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखीन। मी महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझी कामे निष्ठापूर्वक व सत्सद विवेक बुद्धीने पार पाडेल आणि संविधान व कायदा यानुसार सर्व तऱ्हेच्या लोकांना मी निर्भयपणे व निपक्षपातीपणे तसेच कोणाच्याही विषयी ममत्व भाव किंवा आकस न बाळगता न्याय वागणूक देईन। मी देवेंद्र सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझ्या विचारार्थ आणली जाईल किंवा मला ज्ञात होईल अशी कोणतीही बाब असा मुख्यमंत्री म्हणून माझी कामे यथायोग्य पार पाडण्यासाठी आवश्यक असेल ते खेरीज करून एरवी मी कोणत्याही व्यक्तीला किंवा व्यक्तींना प्रत्यक्षपणे व अप्रत्यक्षपणे कळवणार नाही किंवा त्यांच्याकडे उघड करणार नाही। আপনারা দেখলেন ভিডিওটা। কে নেই প্রধানমন্ত্রী থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং এত হাজার হাজার মানুষের মাঝে শপথ গ্রহণ অনুষ্ঠান। উল্টো দিকে দুটো ছবি যদি আপনারা পাশাপাশি রাখেন, একটা হচ্ছে এই এনডিএ জোটের হাম সাথ সাথ হ্যায়, উল্টো দিকে যে পার্লামেন্ট চলছে সেখানে ইন্ডিয়া জোটের ছত্রখান অবস্থা। কংগ্রেসের মতো চলেছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে চলেছে, আম আদমি পার্টির মধ্যে চলেছে, কারোর কোনো মিলমিশ নেই। মে মাস থেকে রেজাল্ট বেরোনোর পর লোকসভার, এটা হচ্ছে ডিসেম্বর মাস, মে থেকে ডিসেম্বর মাস জাতীয় রাজনীতিতে আপনারা বলতে পারেন সি চেঞ্জ। সেই সি চেঞ্জে আপনারা একদিকে দেখতে পাচ্ছেন যে যেখানে ভাবা হয়েছিল যে এনডিএ এই গেল র উঠে গেছিল, যে এই চলে গেল বোধহয়, এই সরকারটা ভেঙে গেল বোধহয়, একদিকে বলতে শুরু করে দিয়েছিল যারা ইন্ডিয়া জোটের শরিকরা যে দুটো ক্রাচে ভর করে চলছে, একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু, একটা হচ্ছে নীতিশ কুমার, নরেন্দ্র মোদীর এই দুটো ক্র্যাচ বোধহয় টেনে দিলে এই পুরো গভর্নমেন্টটা কোলাপস করে পড়ে যাবে। এই গেল রব সব যারা পণ্ডিত আছে তারা বলতে শুরু করে দিয়েছিল এই সরকারের মেয়াদ খুব অল্প। অথচ দেখুন রাজনীতির গতি। এখন ডিসেম্বর মাসে এসে আজকে জোটবদ্ধ এনডিএ আর উল্টো দিকে দিশেহারা ইন্ডিয়া। যে কোনো সময় খাদের কিনারে দাঁড়িয়ে আছে এই ইন্ডিয়া জোট। আগামী বছর দুটো রাজ্যের বিধানসভা ভোট, একটি হচ্ছে দিল্লি, দ্বিতীয়টি হচ্ছে বিহার। দিল্লিতে আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিজেপি সরাসরি লড়াই। সেখানে যদি হিসেব নিকেশ উল্টোপাল্টা হয়ে যায়
যদি আবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বলে যেতে পারেন একদম ইন্ডিয়া জোটের দফা রফা ততদিন করে পর্যন্ত চলবে কিনা সেটাই আমাদের এখন সব থেকে বড় প্রশ্ন। ইন্ডিয়া জোটের কথা আপাতত আমি সরিয়েই রাখলাম, কারণ রাহুল গান্ধীকে ওখানে কেউ নেতা হিসেবে মানছে না, বা কংগ্রেসকেও যে নেতৃত্ব দেবে সেটাও কেউ মানছে না। আজকে আমরা যদি এই ফড়নবিশের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এর থেকে কি কি আর কি ন্যারেটিভ দাঁড় করাতে পারবো। প্রথমত, নরেন্দ্র মোদী কে যেটা ভাবা হয়েছিল যে নরেন্দ্র মোদীর লিডারশিপ বোধহয় চ্যালেঞ্জের সামনে পড়েছে। হরিয়ানা ভোটের আগে পর্যন্ত সেই প্রশ্নটা তোলা হয়েছিল, তাই জন্য হরিয়ানাতেও আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী কিন্তু কম জনসভা করেছিলেন। কিন্তু মহারাষ্ট্র ভোটের রেজাল্টের পর আবার কিন্তু বলা যেতে পারে মোদীর পালেই হাওয়া। হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে মহারাষ্ট্রের ভোটের জয় শুধুমাত্র নরেন্দ্র মোদীর মুখ রেখে জয় নয়, এর সঙ্গে যুক্ত হয়েছিল হচ্ছে আরএসএস মহারাষ্ট্রে 60,000 সভা করেছিল। হ্যাঁ, 60,000 বাড়ি বাড়ি গিয়েছিল, সভা করেছিল, 60,000 সভা হয়েছিল ওখানে। তো এরপর জাতীয় রাজনীতিতে যেটা হবে সেটা হচ্ছে বিরোধীদের মনোবল অনেক বেশি ভেঙে যাবে। ভাবা হচ্ছিল যে লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদী অনেক দুর্বল হয়ে যাবেন এবং সেখানে কোনো বিল পাস করাতে পারবে না, উল্টে যারা ইন্ডিয়া তারা জোটবদ্ধ অবস্থায় কাজ করবে। কিন্তু হাওয়াটা পুরো ঘুরে গেছে। হাওয়াটা ঘুরে যাওয়ার ফলে এখন কিন্তু মোদী এবং বিজেপি তাদের মতোই অশ্বমেধের ঘোড়া ছোটাবে, ঠিক যেমন তারা আগের টার্মেও ঘুরিয়েছিল। এখনো পর্যন্ত লোকসভা অনেকগুলো দিন চলবে এবং স্বাভাবিকভাবেই আরো পর্যন্ত ওয়াক অফ বিল হোক, এক দেশ এক ভোট হোক, আলোচনা হোক। এখনো কিন্তু প্রথম কয়েকটা দিনের অধিবেশন আদানি ইস্যুতেই কেটে গেছে, কিছু হয়নি, কিন্তু আগামী দিনে কিন্তু বিল আসবে। এরপর যেটা এই যে আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, আরেকটা জিনিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনীতিতে দেবেন্দ্র ফড়নবিশের আবার উত্থান। 2019 সালে দেবেন্দ্র ফড়নবিশ যখন হেরে যায় বা তাকে সরিয়ে দিয়েছিল এরা উদ্ধব ঠাকরেয়ান বাহিনী, তখন কিন্তু দেবেন্দ্র ফড়নবিশ একটা কথা বলেছিলেন যে আজকে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, যে আমাকে এত তাড়াতাড়ি কেউ রাজনীতি থেকে সরিয়ে দিতে পারবে না। আজকে সত্যিই নয়, মহারাষ্ট্র রাজনীতির নতুন চাণক্য কিন্তু এখন দেবেন্দ্র ফড়নবিশ। বলা যেতে পারে শরদ পাওয়ার এখন অতীত। মহারাষ্ট্রের যিনি একটা সময় স্ট্রং ম্যান বলা হতো, যাকে ছাড়া মহারাষ্ট্রের রাজনীতির কোনো পাতা নড়ত না, সেই জায়গাটা কিন্তু দেবেন্দ্র ফড়নবিশ অনেক বেশি দখল করে নিলেন আজকের পর থেকে। এবং এই মহারাষ্ট্রের দ্বিতীয়বারের জন্য ওনার মুখ্যমন্ত্রী হওয়া, এবং প্রথমবার কিন্তু উনি ফুল টার্মই করেছিলেন, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া দেবেন্দ্র ফড়নবিশকে কিন্তু জাতীয় রাজনীতিতে একটা বড় মঞ্চ খুলে দিল। আরএসএস এর ব্লু আইড বয়, নাগপুরের যেখানে আরএসএস এর সদর দপ্তর, সেখানকার বিধায়ক, মাত্র 27 বছর বয়স, হ্যাঁ ঠিকই ধরেছেন, মাত্র 27 বছর বয়সে মেয়র হয়েছিলেন উনি আরএসএস এর। তারপর কিন্তু সমানে তার এগিয়েই চলা। একদিকে দেবেন্দ্র ফড়নবিশের উত্থান হলো, উল্টো দিকে বিজেপি এবং এনডিএ দেখালো তারা এক আছি, এবং এই একতাই শক্তি আগামী দিনে, যেটা তাদের কর্মীদের অনেক বেশি চাঙ্গা করবে, ভোটারদের অনেক বেশি চাঙ্গা করবে। এবং উল্টো দিকের কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের এই যে ছত্রখান অবস্থা, সেখানে যারা বিরোধী ভোটার আছে তারা কিন্তু হতোদ্দাম হয়ে যাবে, তারা কিন্তু অনেক বেশি মনোবল হারিয়ে ফেলবে, যে তারা তো বুঝবে যে নেতারাই যদি ঠিক করে না থাকে, তাহলে যদি নেতা না থাকে, ধরুন এরপরে যাবে হচ্ছে বিহারে এখনই এই জোটের এই অবস্থা, তো বিহারে গিয়ে যদিও লালু প্রসাদ যাদব বা কংগ্রেসের জোট অক্ষুণ্ণ আছে, কিন্তু সেখানে গিয়ে যে সব নেতারা একসঙ্গে সেখানে বলতেই পারবেন না যদি ততদিনে ঘোষিতভাবে জোটটা টেকে। কারণ তৃণমূল কংগ্রেস কালকে কি করবে কেউ জানে না। সরাসরি তারা রাহুলের নেতৃত্ব নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ করার অলরেডি তৃণমূলের বিভিন্ন নেতা সেটা তুলে ধরছে। উল্টো দিকে কংগ্রেস বলেছে, কংগ্রেসের রাহুল ঘনিষ্ঠ এক নেতা বলেছে এটা সব থেকে বড় রসিকতা।
তার ফলে পারদ কিন্তু চড়ছে, কবে তারটা ছিঁড়ে যাবে কেউ জানে না। উল্টো দিকে যাদের ভাবা হচ্ছিল এই বোধহয় গভর্নমেন্টটা পড়ে গেল, সেখানে কিন্তু এনডিএ অনেক স্ট্রং। আগামী দিন যে সমস্ত আর কি কঠিন কঠিন বিল বা যে সমস্ত বিল নিয়ে ভাবা হচ্ছিল যে বিজেপি এগোবে না, সেটা কিন্তু বিজেপি অনায়াসে এগোবে। এবার আসা যাক, দেখুন আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানে দাঁড়িয়েই বারবার করে বলা হয় যে ভারতবর্ষে যেখানেই বিজেপি তার জয়রথ ছুটিয়ে নিয়ে যাক, সেটা পশ্চিমবঙ্গে এসে ধাক্কা খায়। এই যে মহারাষ্ট্রের এই যে শপথ গ্রহণ, সেটা স্বাভাবিকভাবেই বিজেপির যারা কর্মী আছেন তাদের বুথ লেভেল হোক বা তাদের গ্রাউন্ডে যারা কাজ করেন অন্যান্য জায়গায়, তারা স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি উদ্দীপিত হবেন। এক একটা ভোট একটা রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের তো চিত্র মেলে না, প্রতিটা রাজ্যেরই আলাদা আলাদা ছবি বা আলাদা আলাদা অবস্থান, আলাদা আলাদা পারমুটেশন কম্বিনেশন, রসায়নটাই আলাদা রাজনীতি। এবার সেখানে সেন্ট্রাল লিডারশিপ এই জয়ের পর ওয়েস্ট বেঙ্গল নিয়ে কতটা কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল নিয়ে তাদের কি ভাবনা, তারা কোন পথে এগোতে চান, সেটা আমার মনে হয় এই যে বিপুল জয় এবং বিজেপির যে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হয়ে যাবে, তারপর এখানকারও স্টেটের সভাপতি নির্বাচন হয়ে যাবে, তারপর আশা করা যায় বিজেপি এখানে সর্বশক্তি দিয়ে আসবে। অর্থাৎ এই যে যেখানে বিজেপি চলে যাবে 2024-এ, যেটা পশ্চিমবঙ্গ ভোটেও হয়েছিল, এই বিজেপি হেরে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলতেন ভোটের আগে যে বিজেপি এবার পারবে না, প্রায় উনি হাতে কর গুনে বলে দিতেন বিজেপি হেরে যাবে, এবং তারপরে বলতেন, আসার পর বলতেন বিজেপি সরকার আর কদিন পড়ে যাবে। উনি শপথ গ্রহণ অনুষ্ঠানে পর্যন্ত লাইট বন্ধ করে রেখেছিলেন, বাড়িতে অন্ধকার করে রেখেছিলেন, দেখেননি, বলেছিলেন কালো দিন, ভেবেছিলেন বোধহয় গভর্নমেন্টটা পড়ে যাবে, বলেও ছিলেন এই গভর্নমেন্টের মেয়াদ খুব কম, কিন্তু ওই যে বললাম হাওয়া ঘুরে গেছে। আগামী দিনে দেখার এই যে মহারাষ্ট্রের এই হাওয়া, সেটা কোন কোন রাজ্যে কত গতিবেগে যায়। পশ্চিমবঙ্গে কি 2026-এ মহারাষ্ট্রের এই হাওয়া ঢোকে? এখন বলার সময় আসেনি, 2026 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হাওয়া কতটা প্রবল ভাবে এই রাজ্যে ঢুকছে। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।